পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষ একদম প্রথম অধ্যায়। আর এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি বেছে নিয়েছি, দেখো প্রশ্নের তো কোনো শেষ নেই, সেটা তোমরাও জানো আমরাও জানি। এবং যে বইগুলো বাজারে বেরিয়েছে তোমরা জানো যে কত প্রশ্ন ওর মধ্যে দেওয়া আছে। এখন আমি যে প্রশ্নগুলো বেছেছি আমার কাছে মনে হচ্ছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তোমাদের দেওয়া উচিত। আমি পরপর ভিডিও যেগুলো দেব সেখান থেকেই সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আজকে আমি 20টা প্রশ্ন দিচ্ছি, এমসিকিউ। জানো এই প্রশ্নগুলো হয়তো তোমরা অনেকেই করেছো বা করনি, অবশ্যই এটা দেখবে। এবং পাশাপাশি বলবো যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে। পর্যটক ভারতবর্ষে অনেকে এসেছিল, আমরা জানি অল বিরনি, আমরা জানি মার্কো পোলো, আমরা জানি পায়েস, আমরা জানি নুন্নিজ, আমরা জানি আব্দুর রাজ্জাক। বিভিন্ন পর্যটকরা এসে এই ভারতবর্ষ সম্পর্কে তাদের যে মতামত এবং বর্ষের রীতি নীতি, তার সাহিত্য, তার ধর্ম, তার বিজ্ঞান, সংস্কৃতি সমস্তটাই তারা তাদের মধ্যে বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে গেছেন। আমরা সব থেকে বেটার যে বইটা পাই কিতাবুল হিন্দ বা তহকিকে হিন্দ, অল বিরুনির লেখা তোমরা জানো, যাকে জোরপূর্বক ভারতবর্ষে নিয়ে এসেছিলেন সুলতান মাহমুদ। অল বিরুনির লেখাতে আমরা অনেক কিছু ইতিহাসের সমৃদ্ধ তথ্য পাই এবং যে তথ্যগুলো ইতিহাস রচনার ক্ষেত্রে, ইতিহাস জানার ক্ষেত্রে, গবেষণার কাজে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। শোনো, সব পর্যটকদের রচনায় আমরা সমস্ত কিছু পাই না। কিছু কিছু পর্যটকদের রচনায় অতিরঞ্জন আছে, নিজের মন গড়া কথা আছে, নিজের ভালো লাগা বিষয়গুলো আছে। যে শাসকের তিনি পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন সেই শাসকের সুনাম গিয়েছেন। নিরপেক্ষভাবে ইতিহাস রচনার ক্ষেত্রে পর্যটকরা অনেক সময় সে নিরপেক্ষতা বজায় রাখেনি, এটাও তোমরা জানো। তো ইতিহাস রচনার ক্ষেত্রে বিদেশি যে সমস্ত পর্যটকরা এসেছিলেন, আমি বা তোমরা সকলেই জানো যে তহকিক-ই-হিন্দ একটা গুরুত্বপূর্ণ অমূল্য সম্পদ। ঠিক আছে, তো সেইগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করতে হবে। টেক্সট বইটায় একটু ফলো করতে হবে, যে টেক্সট বইটাতে ডিটেলসে, আমি শর্ট কোশ্চেনের কথা বলছি না, আমি বলতে চাচ্ছি টেক্সট বইটায় যে ডিটেলসে যেখানে লেখা আছে, বর্ণনা করে যে বিষয়গুলো লেখা আছে, পর্যটকদের সমস্ত সামাজিক অবস্থান, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি, এইগুলো কিন্তু একটু দেখবে কেমন। আর এক্ষুনি যে প্রশ্নগুলো দেবো এই প্রশ্নগুলো রেডি করবে। আর প্রশ্নটা যখন পড়বে দয়া করে মোবাইলটা কাছে রাখবে না, যখন বইটা পড়বে দয়া করে মোবাইলটা যেন সঙ্গে না থাকে। মোবাইলের কাজ মোবাইল করবে, তোমার কাজ তোমাকে করতে হবে, নাহলে মোবাইলের রিলের মতো তোমার জীবনটা রিলস তৈরি হয়ে যাবে। সুতরাং তোমার এই অমূল্য জীবনটাকে সুন্দর করবার জন্য মা বাবার মুখ চেয়ে অবশ্যই তোমাকে রেজাল্ট ভালো করতে হবে, নিজের জন্য রেজাল্ট ভালো করতে হবে, নিজের জীবনটাকে তৈরি করবার জন্য রেজাল্ট ভালো করতে হবে। জ্ঞানগর্ভ কথা আমরা বলতেই থাকবো, কারণ এটা আমাদের দায়িত্ব যে এই কথাগুলো তোমাদের সামনে বারবার তুলে দেওয়া। কারণ হরিনাম আমরা শুনি, কিন্তু হরিনাম শুনে কতজন হরিনামের মূল মর্মার্থ আমরা বুঝি? আমরা ইসলামের কথা শুনি, কতজন ইসলামের নীতি বা পথের কথা শুনে আমরা চলি? আমরা সবাই জানি, কিছুক্ষণ শুনি আবার চলে আসি, আবার যা তাই সেইখানে চলে যায়। সুতরাং এটা করলে হবে না, নিজের জন্য পড়তে হবে, নিজের পৃথিবীর তৈরি করবার জন্য পড়তে হবে এবং জানার জন্য পড়বে। কখনো এই পরীক্ষা দেব বলে পড়ার দরকার নেই, এই পরীক্ষায় বেশি নম্বর পাবো বলে পড়ার দরকার নেই বলে আমি মনে করি। জানার জন্য যদি পড়া যায় তাহলে এই শুধু পরীক্ষা উচ্চ মাধ্যমিক না, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সমস্ত কমিশনে, কোন কমিশনে নেই বা কোন সার্ভিসে নেই বলো ইতিহাস জানা লাগে না? সমস্ত পরীক্ষাতে ইতিহাস আছে। সুতরাং ভালো না লাগলেও, ভালো না বাসলেও এটাকে পড়তে হবে, কারণ এটাকে না পড়লে তুমি অনেকটা পিছিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে প্রথম যে প্রশ্ন লিখেছি,
20টা প্রশ্ন আমি দিচ্ছি, 20টা করে দেবো, অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে পড়বে, মুখস্থ করবে, আবার দেব, আবার পড়বে, আবার মুখস্থ করবে। এইভাবে যা সময় আছে আমরা ওই 3400+ প্রশ্ন দেব না, 3000ও দেব না, 2500ও দেব না, 1000ও দেব না। এক একটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেইগুলো বেছে নিয়ে তোমাদেরকে আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানাবো, কেমন? আর অনলাইন ক্লাসটা যদি করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। দেখো, 973 খ্রিস্টাব্দে খোয়ারিজমে জন্মগ্রহণ করেছিলেন কে? উত্তর হবে অল বিরুনি। ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্ন, ফাদার অফ মডার্ন জিওডেসি কাকে বলা হয়? অল বিরুনিকে। একাধারে দার্শনিক, একাধারে গণিতজ্ঞ, একাধারে ঐতিহাসিক, একাধারে তিনি ভূতত্ত্ববিদ বা ভৌগোলিক তত্ত্ববিদ, যাই বলো না কেন, অল বিরুনি তিনি বিভিন্ন দিকে তার পারদর্শিতা দেখিয়েছেন, এই জন্য তাকে ফাদার অফ মডার্ন জিওডেসি বলা হয়। পরের প্রশ্ন, 1017 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ খোয়ারিজম রাজ্যে অভিযানের সময় গজনিতে কাকে নিয়ে আসেন? সেটাও হচ্ছে উত্তর অল বিরুনি। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ ভারতবর্ষ কতবার আক্রমণ করেছিলেন? উত্তর 17 বার। পরের প্রশ্ন, দিল্লি, পাকিস্তান, লাহোর আর পাঞ্জাব এই 4টে জায়গার মধ্যে কোন অঞ্চলটা সুলতান মাহমুদ দখল করেছিলেন? উত্তর হবে পাঞ্জাব, PANJAB, পাঞ্জাব, পঞ্চ নদীর রাজ্য পাঞ্জাব। আর্যরা ভারতে প্রথমে যখন ঢুকেছিল এই পাঞ্জাব থেকে তারা এসেছিল, এসে আর্যবর্ত নাম দিয়েছিল পাঞ্জাবকে, তোমরা জানো, ইতিহাস ঘাটলে কিন্তু আমরা পাবো। যাই হোক, পাঞ্জাব। নেক্সট হচ্ছে অল বিরুনি কোন ভাষায় ভারতের সংস্কৃত, পালি এবং প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেছিলেন? উত্তর অবশ্যই আরবি ভাষা। পরের প্রশ্ন, মহাভাষ্য কার লেখা? তোমরা জানো, পতঞ্জলির মহাভাষ্য। এবং ইউক্লিডের রচনা, অর্থাৎ পতঞ্জলির মহাভাষ্য ও ইউক্লিডের রচনা কে অনুবাদ করেছিলেন? সেটাও কিন্তু উত্তর হবে অল বিরুনি। পরের প্রশ্ন, ভারত সম্পর্কে অল বিরুনি যে গ্রন্থটি আরবি ভাষা লিখেছিলেন তার নাম কি? উত্তর কিতাব উল হিন্দ, আর এক নাম তহকিক ই হিন্দ। পরের প্রশ্ন, ভারতকে হিন্দুস্তান বলে উল্লেখ করেন কারা? তুর্কিরা, গ্রিকরা, আরবরা বা পারসিকরা? উত্তর কি হবে? তুর্কিরা। পরের প্রশ্ন, পিতা শূদ্র, তোমরা জানো যে চতুরাশ্রম প্রথা ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো পিতা শূদ্র এবং মা ব্রাহ্মণ, তার যে সন্তানরা কি নামে পরিচিত হতো? ম্লেচ্ছ, অচ্যুত, যবন, ক্ষত্রিয়। উত্তর কি হবে? অচ্যুত। কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিল? কোন পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিল? আব্দুর রাজ্জাক, নিকোলা কন্টি, অল বিরুনি, নুরনিস, মার্কো পোলো। এর মধ্যে কারা? 5টা অপশন দিলাম, উত্তর হবে মার্কো পোলো। পরের প্রশ্ন, মার্কো পোলো কোন দেশের অধিবাসী? উত্তর অবশ্যই ইটালি। মার্কো পোলো ভারতে আসেন কোন শতকের শেষ ভাগে? পঞ্চদশ, ত্রয়োদশ, চতুর্দশ, ষোড়শ? উত্তর হবে কি? ত্রয়োদশ শতকের শেষ ভাগে। 14 নম্বর প্রশ্ন, মার্কো পোলো কোন জায়গার হীরক ভান্ডারের নানা কাহিনী বর্ণনা করেছেন? গোলকোন্ডা, দিল্লি, গুজরাট, চিতোর? উত্তর কি হবে? গোলকোন্ডা, দাক্ষিণাত্যের। 15 দাগ, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা কোন প্রাণীর পুজো করত? উত্তর ষাঁড়। পরের প্রশ্ন, মার্কো পোলো কবে ভেনিসে ফিরে গিয়েছিলেন? ইটালির তে জনপ্রিয় শহর ভেনিস, তোমরা জানো, ফিরে গিয়েছিলেন কবে? 1295 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, মার্কো পোলো কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? জন্ম ভেনিসে,
শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছিলেন ভেনিসে? উত্তর 1324 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, ইবন বতুতা জন্মগ্রহণ করেন কোথায়? তানজিয়ার। তানজিয়ার অর্থাৎ মরক্কোর তানজিয়ারে। কত সালে? 1304। ইবন বতুতা ভারতে আসেন কোন শতকে? উত্তর খ্রিস্টীয় 4র্থ শতকে। 20 নম্বর প্রশ্ন, কাকে দি ট্রাভেলার অফ ইসলাম বলা হয়? উত্তর ইবন বতুতা। এই যে 20টা প্রশ্ন আমি দিলাম, এই 20টা প্রশ্ন অবশ্যই রেডি করবে এবং ধাপে ধাপে তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে এই প্রশ্নগুলো দেওয়া হবে। 3000 প্রশ্ন আমি দেব না, 4000 প্রশ্নও আমি দেব না। যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হবে আমি সেই প্রশ্নগুলো দেব। কোনো বিতর্কর জায়গা নেই। ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা, এই ভিডিওগুলো দেখে নেবে এবং সেই দেখার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।